আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে নির্মিত ইংরেজি বই। আর ইংরেজি বইয়ের 1.4.2 অর্থাৎ প্রথম অধ্যায়ের 4.2 লেসনটি নিয়ে। আর এটা হচ্ছে প্রথম অধ্যায়ের সর্বশেষ লেসন। প্রথম অধ্যায়ের সর্বশেষ লেসন। এর আগে আমরা প্রত্যেকটি লেসন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তোমরা যারা দেখোনি প্লিজ দেখে আসতে পারো। আর চ্যানেলটাতে যদি তুমি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে সর্বশেষ লেসনটার ভিতরে যে কথাটা বলা হয়েছে আমি শুরু থেকে বলছি, খুব কেয়ারফুলির সাথে খুব অ্যাটেন্টিভলি দাও, মনোযোগ দাও। এখানে বলা হচ্ছে ইটস আ গ্রুপ ওয়ার্ক। এটা একটা দলীয় কাজ। ইন গ্রুপস চুজ আ পোয়েম ফ্রম ইউর বুকস। ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে বাংলা অর ইংলিশ। এখানে বলা হচ্ছে দলে দলে বা তোমরা একটা গ্রুপে ভাগ হয়ে তোমরা তোমাদের বইয়ের ভিতরে, সেটা বাংলা কিংবা ইংরেজি যে বইটা হোক না কেন, ওই বইটা থেকে একটা কবিতা পছন্দ করে নাও বা বেছে নাও। ঠিক আছে? ইউ আর ফ্রি টু চুজ এনি পোয়েম ফ্রম এনি সোর্স। এখানে বলা হচ্ছে তোমার কবিতাটা যে কোনো বই থেকে হতে পারে, সেটা বাংলা বই হোক অথবা ইংরেজি বই হোক, তুমি বেছে নিতে পারো যে কোনো কবিতা। এরপর বলছেন নাও ফাইন্ড আউট দ্য সিমিলিস অ্যান্ড রাইম স্কিম ইউজড ইন দ্য পোয়েম। যে কবিতাটা বেছে নিবে ওই কবিতার ভিতরে তোমাকে বের করতে হবে সিমিলিকনগুলো অর্থাৎ উপমাকনগুলো রয়েছে এবং রাইম স্কিম কি ব্যবহৃত হয়েছে ওই কবিতাটার ভিতরে। এরপর হচ্ছে রাইম স্কিম বলতে মানে ছন্দটা। ঠিক আছে? একটা লাইনের শেষে একটা শব্দ যে পুরো লাইনটার যে একটা ছন্দ তৈরি করে ওইটাকে রাইম স্কিম ধরা হয়েছে এখানে। এরপর হচ্ছে রাইট দ্য ইমেজ দ্যাট কাম টু ইউর মাইন্ড ওয়াইল রিডিং দ্য পোয়েম। এখানে বলা হচ্ছে যে কবিতাটা পড়ার সময় তোমার মনে যে ছবিটা ভেসে আসে বা যে ছবিটা ভাসে সেটা তুমি কি করো, নিজের থেকে ছবিটা কল্পনা করে তুমি পড়ো। ঠিক আছে? এবং লিখো। অর্থাৎ পড়তে গিয়ে যেই কল্পনাটা আসে সেটা তুমি লিখতে পারো, এটা বলা হচ্ছে। এটা গেল মানে প্রথম কথা। এরপরে নিচে লিখে আছে অলরেডি বাংলাতে, কথাটা আমি বলে দিচ্ছি। এখন এই তিনটি বিষয় সিমিলিস রাইম স্কিম অ্যান্ড ছবি আর চিত্রকল্পনা, অর্থাৎ ছবি দেখে যে কল্পনাটা ভেসে আসে তোমার মাথায় ওইটার কথা বলা হচ্ছে। তার মানে এখানে তিনটে অপশান, একটা হচ্ছে সিমিলি, একটা হচ্ছে রাইম স্কিম আর একটা হচ্ছে চিত্রকল্পনা। তোমাকে কিভাবে কবিতা বুঝতে এবং কবিতা ভালোবাসতে সাহায্য করে তা আলোচনা করো এবং লেখো। সবশেষে যে কাজটা তোমাকে করতে হবে, একটি উপস্থাপনা তৈরি করতে হবে এবং তা ক্লাসে সবার কাছে শেয়ার করতে হবে এবং উপস্থাপন করতে হবে। এর শেষে কিছু নতুন শব্দ দেওয়া আছে। এই নতুন শব্দগুলো অর্থ তোমাকে জানতে হবে। তো আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে একটা কবিতা বেছে নিব। একটা কবিতা বেছে নিব আর কবিতাটা আমরা বাংলাটা নিই। যেমন এখানে একটা কবিতা বেছে নিলাম তোমাদের বাংলা বই থেকে, আর কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথমে কবিতাটা পড়ি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। এই দুটো লাইনের ভিতরে একটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে সব সেন্টেন্সের অর্থাৎ বাক্যের শেষে যে শব্দটা রয়েছে ভুলিয়া এবং খুলিয়া, এই দুটো শব্দ দিয়ে মূলত মানে দুটো সেন্টেন্সেস, দুটো বাক্যের মিলকরণ করা হয়েছে, অর্থাৎ ছন্দটা মিলানো হয়েছে। এটাকে বলা হয় রাইম স্কিম। ঠিক আছে? এরপর পড়ি। চরণে ধরিয়া তব কহিবে প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। এই যে প্রকাশী আর কত ভালোবাসি, প্রকাশী এবং কত ভালোবাসি, এই দুটো শব্দ দিয়ে রাইম স্কিম দিয়ে ছন্দটা মিলানো হয়েছে, যেটাকে আমরা রাইম স্কিম বলি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমার কব প্রণয়ের কথা। দেবতা কথা,
এরপর হচ্ছে ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বারিচয়। আপনি আজিকে যবে সুদেহেচ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। এই যে প্রতিটা লাইনের শেষে একটা রাইমিং স্কিম রয়েছে, ছন্দ রয়েছে, এটা আমরা দেখতে পেলাম বা জানতে পেলাম। এটা একটা আমাদের বাংলা বইয়ের কি অষ্টম শ্রেণী বাংলা বইয়ের একটা কবিতা। এটা গেল কবিতা। তুমি তোমার মতো করে যে কোনো একটা কবিতা চুজ করতে পারো। আমি একটা কবিতা চুজ করে তোমাকে দেখালাম যে কবিতাটা ভালো করে পড়ার জন্য বলছে এবং এটার ভিতরে কি কি রাইমিং স্কিম রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করার জন্য বলছে। অলরেডি তোমাদের বইতে অলরেডি কথাটা বলা আছে। কি কি বলার জন্য বলছে যে এই যে সিমিলি এবং রাইমিং স্কিমগুলো খুঁজে বের করো, ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে। এখন রাইমিং স্কিমগুলো আমি তোমাকে একটু আগে বলেছি যে রাইমিং স্কিম যেমন ভুলিয়া, খুলিয়া, প্রকাশী, ভালোবাসি, দেবতা, কথা, থাকি, একাকী, প্রণয়, বারিচয়, আসি, ভালোবাসি, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে রাইমিং স্কিম। এটা হচ্ছে ছন্দের সমাপ্তি। ছন্দের কি সমাপ্তি দিয়ে মূলত ছন্দটা মিলানো হয়েছে। তো এটার ভিতর এখন মাঝখান দিয়ে আরেকটা কথা বলতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে কবিতা পড়ার সময়। কবিতা পড়ার সময় যে বিষয়টা তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আমার মনে একটি, অর্থাৎ কবিতা পড়ার সময় এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদেরকে বলছে যে কবিতা পড়ার সময় তোমার মনে যে ছবি আসে তা লেখো। কবিতা পড়ার সময় কি কি ছবি আসছে, মানে আমার কল্পনাতে কোন ছবিটা ভেসে আসছে, এটা আমি এখানে লিখেছি। তুমি এটা লিখতে পারো। বা কবিতা যদি অন্যটা হয়, অন্য যে কবিতাটাই পড়ো না কেন, সেক্ষেত্রে তোমার মনে কি আসে সেটা তুমি লিখতে পারো। তো এটা কবিতা পড়ার সময় যে বিষয়টা আমার মাথায় আসছে সেটা আমি এটা লিখেছি। আমার মনে একটি আনন্দের ছবি ভেসে আসে এই কবিতাটা পড়ার সময়। এরপর লিখলাম সেই ছবিতে সৃষ্টির সৌন্দর্য, প্রকৃতির রমণী এবং মানুষের আত্মিক আবেগ মিলে যায়। শব্দের মাধ্যমে কবিতার ভাবনা ও অনুভূতি শেয়ার করে, যা আমি একটি স্বস্তির আনন্দ খুঁজে পাই। এই কবিতা পড়তে পড়তে মনে হয় শব্দগুলি এক ছোট্ট ছবির মতো এবং সে ছবি আমার চোখে ভেসে বেড়াচ্ছে যেমন করে ভেসেছিল কবির চোখে। ঠিক আছে, এটা হচ্ছে কবিতা পড়ার সময় যে চিত্রটা আমার মাথায় আসছে, কল্পনাটা আমার মাথায় আসছে, এই বিষয়টা আমি এখানে লিখলাম। তাহলে দুটো বিষয় চলে গেল। প্রথমে কবিতা পড়ার জন্য বলছে, পড়লাম। এরপরে কবিতা পড়ার সময় রাইমিং স্কিমগুলো কি এবং এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা জিনিস হচ্ছে তোমার কবিতাটা পড়ার সময় যে চিত্রটা আমার মাথায় আসছে সেটা বের করে দিলাম। ঠিক আছে, এরপরে বলবো যে সিমিলিগুলো অর্থাৎ উপমাগুলো বলে দিব যে উপমাটা কি কি কবিতার ভিতরে রয়েছে। যেমন উপমা হলো একটি শব্দ বিন্যাস যার মাধ্যমে একটি ব্যক্তি, এখানে শব্দ অর্থাৎ সিমিলি কাকে বলে, মানে উপমা কাকে বলে সেটাও বলে দিচ্ছি, পাশাপাশি উপমাগুলো কি কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিমিলি হলো একটি শব্দ বিন্যাস যার মাধ্যমে একটি ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি নিয়ে অন্য একটি ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির সাথে তুলনা করা হয়। সাধারণভাবে উপমাগুলো কি কি, যেমন লাইক বা অ্যাজ ইফ ইত্যাদি শব্দ। ঠিক আছে, এই শব্দগুলি দিয়ে মূলত কি করা হয়, এটি কবিতা আবৃত্তির সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, মানে কবিতা উচ্চারণ করার ক্ষেত্রে বা আবৃত্তি করার সময় যে একটা ছন্দের একটা আমরা মিলকরণ পাই, সেটা আর একটা হচ্ছে মানে সৌন্দর্য বাড়াতে এটা কি করা হয়, বেশিরভাগ ব্যবহার করা হয়। একটা গল্পে মূল সারাংশটাকে, মূল বক্তব্যটাকে একটা লাইনে যখন তুমি বর্ণনা করবে, এই বর্ণনা করার ক্ষেত্রে যদি কারোর সাথে কোনো কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, সেক্ষেত্রে এই উপমাগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দেখা যাক,
বাংলাতে লেখা আছে যে তার হাসি সোনার মিষ্টি, তার হাসি সোনার মিষ্টি যেন একটি সূর্যের আলোকের মিশ্রণ। তো এইটা বাংলাতে একটা উদাহরণ দিয়ে দেখালাম। এই যে যেন শব্দটা, অ্যাজিভ, যেন শব্দটা মানে কি অ্যাজিভ, এই অ্যাজিভটা একটা উপমা, এটা হচ্ছে একটা মানে সিমিলি ওয়ার্ড। তো এই যেন শব্দটা দিয়ে আমি সোনার মিষ্টির সাথে মানে তার হাসিটাকে সূর্যের আলোর মিশ্রণের সাথে কি করলাম, তুলনা করলাম এই যেন শব্দটা দিয়ে। এটা একটা বাংলাতে দেখালাম। এরপরে ইংরেজিতে যদি দেখাই, যেমন সারা ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি। সারা কিসের মতো ব্যস্ত? মৌমাছির মতো ব্যস্ত। এত ব্যস্ত যে মানে সেটা কিসের সাথে তুলনা করলাম? বি এর সাথে, মৌমাছি এর সাথে। এই জন্য অ্যাজ বিজি এস, এ এস দিয়ে তুমি কি করতে পারবে? তুলনা করতে পারবে। তো এখানে দুটো এস, অনেকের প্রশ্ন থাকে অনেক স্টুডেন্টের যে দুটো এস কেন? এখানে দুটো এস এই জন্য বলা হয়েছে যে কোনো শব্দ দিয়ে যদি আমি তোমার অর্থাৎ তুলনা বুঝাই, কম্পেয়ার বুঝাই, সেক্ষেত্রে মাঝখানে যদি তোমার অ্যাডজেক্টিভ শব্দটা থাকে, এই অ্যাডজেক্টিভ শব্দটার শুরুতে যে শব্দটা দিয়ে আমি উপমা তৈরি করব, যেমন এস শব্দটা দিয়ে করলাম, তার মাঝখানে আছে কি? বিজি। এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, অর্থাৎ নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। তো তোমার যেহেতু বিজি, ব্যস্ত, সেই জন্য অ্যাডজেক্টিভ শব্দগুলোকে যখন এস দিয়ে করব তখন শেষে আরেকটা কি লাগাবো? এস লাগাবো, এস বিজি এস। এটা একটা তোমার উপমা শব্দ তৈরি হলো। এই তদ্রূপভাবে শুধুমাত্র এজের ক্ষেত্রে। আর এটা যেহেতু পুরো শব্দটা একটা কি? লাইক, এই শব্দটা দিয়েও আমি কি করতে পারবো? উপমা তৈরি করতে পারবো। অর্থাৎ এগুলো একটা সিমিলি ওয়ার্ড। যেমন এখানে একটা লিখলাম সারা ইজ লাইক হার মাদার। সারা কার মতো? তার মায়ের মতো, মায়ের মতো। এখানে মতো শব্দটা দিয়ে ইংরেজি শব্দটা প্রকাশ পেয়েছে, যাকে আমরা সিমিলি হিসাবে বলি। ইংরেজিগুলো এবং বাংলাগুলো দুটোই সেমভাবে কি করা হয়? প্রকাশ করা হয়। অর্থাৎ ইংরেজির বাংলাটা দিয়ে আমি কি করলাম? বাংলাতে বুঝালাম, আবার ইংরেজিতেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে রাইম স্কিমগুলো কি? আমাদেরকে বলা হচ্ছে যে কবিতার ভিতরে যে আমরা পড়লাম রাইম স্কিমটা, কবিতার ভিতরে আমরা একটা কবিতা পড়লাম, এই কবিতার ভিতরে যে আমরা যেমন ভুলিয়া, খুলিয়া, প্রকাশী, ভালোবাসি, এই যে একটা ছন্দ, একটা তাল, এই বিষয়টাকে আমরা এখানে একটু বর্ণনা করলাম। রাইম স্কিমটা কি? রাইম স্কিম তোমাদের জানতে হবে রাইম স্কিমটা কি। এই রাইম স্কিম হলো একটা কবিতা বা গানে কবি কিভাবে শব্দগুলি সাজিয়েছে তা দেখার জন্য একটি কবিতার মিল বিনেশ। ওই যে বললাম যে শব্দের মানে বাক্যের শেষে গিয়ে এই যে এখানে দুটো লাইন দিয়ে দেখালাম, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণ দিব হৃদয় খুলিয়া। এই যে শব্দ দুটি দিয়ে যে দুটো সেন্টেন্সের বা দুটো বাক্যের মিলকরণ করালাম বা মিল হলো, সেটাই হলো মিল বিন্যাস বা রাইম স্কিম। ঠিক আছে, এটি শব্দগুলির সাজানোর অবস্থা এবং মিলনের মাধ্যমে প্রতিটি লাইনের ধ্বনি বা উচ্চারণ মিলে যায়। একটি উদাহরণ দিয়ে দেখা যাক। তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি দুটো লাইন। এটা গেল রাইম স্কিম। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাদেরকে আলাদাভাবে বুঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপরে জানবো তোমার ইমেজ। আমাদেরকে বলা হয়েছে যে ছবি, যেটা ছবি তোমাদের বইতে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই ছবি দেখতে পাচ্ছ, তোমাদের এখানে বলা হচ্ছে যে এখন এই তিনটি বিষয় সিমিলি, রাইম স্কিম এবং ছবি, পাশাপাশি দিয়েছে চিত্রকল্পনা মানে আমি কবিতাটা পড়ার সময় যে চিত্রটা ফুটে আসছে আমার মাথায় সেটা নিয়ে বর্ণনা করার জন্য বলছে। অলরেডি করে দিলাম। একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে একটা ছবি। ঠিক আছে, এই ছবিটা বিষয় নিয়ে, ছবিটা কি? যেমন ইমেজ মানে কি? ছবি। আর ছবিটা কি সেটা নিয়ে একটু বলি যে ইমেজ তৈরি করতে বা ছবি তৈরি করতে কবি শব্দের গঠন, অবস্থা বা ব্যক্তিত্বের প্রতি তার ভাবনা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তিনি শব্দ থেকে তৈরি করেন ছবির ভাষা
এবং পাঠককে একটি ভাবনা বা অবস্থার ধারণা দিতে এটি সাহায্য করে। তো এখানে একটা শুধু ছবি আঁকলেই হবে না, ছবি দিলেই হবে না, ছবিটা কোথা থেকে তৈরি হয়, কোন ভাবনা থেকে তৈরি হয়, কোন দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়, এবং ছবিটার মাধ্যমে কি প্রকাশ পায় একজন কবি, মানে কি প্রকাশ ঘটাচ্ছেন সেটা এর মাধ্যমে আমরা জানতে পারলাম। ছবিটা কি আশা করি এখন বলতে পারবে। তোমাদের ক্লাস টিচার যখন জিজ্ঞেস করবে ছবিটা কি, এখানে ছবিটার মাধ্যমে কি বলা হচ্ছে, তোমরা এটা বলতে পারবে। এরপর আমাদেরকে আরেকটা বিষয় বলা হয়েছে যে সর্বশেষে একটি উপস্থাপনা তৈরি করো এবং তা ক্লাসে উপস্থাপন করো। এখানে একটা উপস্থাপনা তৈরি করলাম তোমাদের জন্য। দেখো উপস্থাপনা, এখানে আমি একটি কবিতা প্রস্তুত করেছি যেখানে সিমিলিস, রাইমিং স্কিম এবং ফিক্সার সংযোজন করা হয়েছে। ফিক্সার বলতে মানে ইমেজ, একটা ছবি। ফিক্সার, ইমেজ এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তো আমরা সিমিলিস দেখলাম, রাইমিং স্কিম দেখলাম এবং ছবিও দেখলাম। এটা একটা উপস্থাপনা, অর্থাৎ আমি যেগুলো করলাম এগুলো আমি প্রকাশ করছি, আমি এগুলো ক্লাসে বলতেছি, আমি আমার সহপাঠীদেরকে বা আমি ক্লাস টিচারের সামনে বলতেছি কথাগুলো। এই যে বলাটা, এটা হচ্ছে একটা উপস্থাপনা। আশা করি বুঝতে পারছো। এখন এই সর্বশেষ যেটা দেওয়া হয়েছে, যে সংযোজন করা হয়েছে, এখানে কি একটা কবিতা দুটো লাইন দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে বসন্তের আসরে যেন মেঘের ছায়া, হৃদয়ের বৃষ্টি, সবুজ আলোর জ্বালা, ফুলের মেলা যেন স্বপ্নের সুখ, কবিতা হয় সত্য, সৃষ্টির কাহিনীর মুকুট। যে তুমি ঠিক আছে উপস্থাপনার ভিতরে যখন তুমি এগুলো বলতেছ, সিমিলি কি, রাইমিং স্কিম কি, ফিক্সারটা কি, কি কি কাজ করছো, এগুলো যখন তুমি উপস্থাপনা তুলে ধরছো, বলতেছো সবার সামনে, তখন হয়তো ক্লাস টিচার জিজ্ঞেস করতে পারে একটা কবিতা উদাহরণ দিয়ে দেখাও। এই কবিতাটা এই জন্য তুমি চাইলে আগে যে প্রথমে আমরা কবিতাটা পড়লাম সেটাও দিতে পারো। জাস্ট একটা কবিতা দেওয়া, এটা মানে কী রকম কবিতা হতে পারে, কি এটার ভিতরে রাইমিং স্কিমটা কি, তারপর তোমার সিমিলিসগুলো কি, ফিক্সারটা কি, ঠিক আছে। এখানে যেমন এই কবিতাটার ভিতরে যদি আমি তোমাদেরকে তোমার সিমিলিটা ধরতে বলা হয় বা জিজ্ঞেস করা হয় যে এখানে সিমিলিটা কি, তখন কি বলবে? এই কবিতাটার ভিতর প্রথম লাইনের ভিতরে আছে যেমন যেন, অ্যাজি, এটা হচ্ছে একটা সিমিলি, ঠিক আছে। তারপরে আবার এখানে আছে যেন, স্বপ্নের সুখ, ঠিক আছে। ফুলের মেলা, ফুলের মেলাটাকে কিসের সাথে? স্বপ্নের সুখের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সিমিলিস। আর রাইমিং স্কিম যদি বলা হয়, রাইমিং স্কিম কোনগুলো এই কবিতার, মানে এই 4 লাইনের ভিতরে রাইমিং স্কিম কোনগুলো? রাইমিং স্কিমগুলো যেমন ছায়া, জ্বালা, সুখ, মুকুট, মানে শব্দগুলোর শেষে একটা মিল আছে, এই মিলটাই পুরো দুটো লাইনের সমাপ্তি ঘটিয়েছে, ঠিক আছে। ছন্দের সৃষ্টি করছে। আর ছবিটা তুমি যে কোনো দিক দিয়ে দিতে পারবে। যেমন এই কবিতায় সিমিলিস ব্যবহৃত হয়েছে, যেমন বসন্তের আসরে যেন মেঘের ছায়া, কবিতা হয় সত্য, সৃষ্টির কাহিনীর মুকুট, এটা আমরা অলরেডি বলে ফেলছি। অর্থাৎ একটা ছবি তুমি দেখালে, এই ছবিটা দেখানোর পরে এই ছবিটা কি প্রকাশ পাচ্ছে, বা তুমি এই 4 লাইনের ভিতরে 4 লাইন কবিতা বলতে গিয়ে তোমার ভিতরে যে একটা ছবি, একটা কল্পনা পাচ্ছে যে এটা একটা পোস্টারিং কিংবা ছবি বা একটা দৃশ্য, হ্যাঁ, এটা একটা ছবি, মানে অর্থাৎ যাই বলতেছে এটা একটা ভিতরে একটা কল্পনা সৃষ্টি হচ্ছে, এই কল্পনাটা এটা একটা ছবি, অর্থাৎ ছবিটা কল্পনা করে তুমি কবিতাটা ছাত্রদের সামনে অথবা বন্ধুদের সামনে, সহপাঠীদের সামনে ক্লাসে বলতেছো তুমি, ঠিক আছে। যেমন বসন্তের আসরে যেন মেঘের ছায়া, হৃদয়ে বৃষ্টি, সবুজ আলোর ছায়া, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো দিয়ে তো একটা ছবি তৈরি করা যাবে না? অবশ্যই যাবে। এই মানে যেটা তৈরি করবে সেটা একটা ছবি হয়ে গেল, এটা বলা হচ্ছে যে পিকচার সংযোজন করা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং সর্বশেষ যে আমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছি কিছু শব্দ, নিউ ওয়ার্ডস আছে, এই শব্দগুলোর আমরা বাংলা জানবো উচ্চারণ সহ। যেমন এখানে আছে ইংলিশ ওয়ার্ডটা ক্রপল্যান্ড, অর্থ হচ্ছে শস্যভূমি। হসপিটালিটি আতিথেয়তা। এরপর হচ্ছে সারাউন্ড, ঘিরে দেওয়া। পাওয়ার কাট, বৈদ্যুতিক নিষ্ক্রিয়, অর্থাৎ
বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, পাওয়ার কাট। কোয়াইট শান্ত বা চুপ থাকা। ব্রেভ সাহসী। এরপর হচ্ছে গ্রিনারি সবুজতা বা সতেজতা। বোরিং দাফন করা মানে কবর দেওয়া। ইনসিডেন্টস ঘটনাবলী। তারপর হচ্ছে রোল ডাউন গুটিয়ে যাওয়া। রিমোট দূরবর্তী। ল্যান্ডস্কেপ দৃশ্য বা শোয়ানো অবস্থা। ব্রিজ বাতাস। হারভেস্ট ফসল বা শস্য। স্যাক্রিফাইসিং উৎসর্গ। এমব্লেম প্রতীক। এরপর হচ্ছে ব্লিউ অয় উড়িয়ে যাওয়া। ভিজুয়ালাইজ চিত্রিত করা। টিয়ার্স অশ্রু। অশ্রু মানে চোখের জল। ঠিক আছে, আশা করি তোমরা শব্দগুলোর উচ্চারণ সব বাংলা অর্থ সহ জেনে গেছো। তোমরা এগুলো নোট করে রাখবে, তোমাদের কাজে লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে আমরা আরেকটা লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটু লাইক বাটন প্রেস করে দাও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।